Hello students, welcome to SB Math Stat Physics class. আজকে মেকানিক্স 1 এর আরেকটা এপিসোড শুরু করছি। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব রিলেটিভ মোশন। তবে এই ক্লাসটা ভালো করে যদি বুঝতে চাও তাহলে এলিমেন্টারি নলেজ অন মোশন অফ পার্টিকলস ইন 3 ডাইমেনশন নিয়ে আমার যে ছোট্ট অল্প সময়ের এপিসোডটা আছে সেটাকে দেখে নিও, না হলে কিন্তু এটা বোঝা মুশকিল হয়ে যাবে। তবে তার আগে যে মেকানিক্স 1 এর অন্যান্য যে এপিসোড আছে মোশন ইন আ স্ট্রেট লাইন, সেটা অবশ্য তোমাদের ভালো করে জেনে নিতে হবেই, না হলে কিন্তু এগোনো মুশকিল হয়ে যাবে। এবার চলো, ধরে নিলাম যে তোমরা ওইগুলো ভালো করে দেখে নিয়েছো, তাহলে একটু এগোনো যাক। ধরো ও হলো একটা পয়েন্ট, এর রেসপেক্টে ধরো এ একটা পার্টিকেলের নাম দিলাম এ। হ্যাঁ, একটা পার্টিকেল যার নাম দিয়েছি এ, সেটা t1 টাইমে, যখন টাইমটা t1 তখন পার্টিকেলটা এই পয়েন্টে আছে, আর যার পজিশন ভেক্টর হচ্ছে r1 ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। আর যখন টাইমটা হলো t2 তখন এ পার্টিকেলের পজিশন ভেক্টর হচ্ছে r2 ভেক্টর। আর বি হলো আরেকটা পার্টিকেল, ওই পার্টিকেলটা t1 টাইমে দেখা যাচ্ছে, t1 টাইম যখন, তার পজিশন ভেক্টর হচ্ছে r1 ড্যাশড ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। আর যখন টাইমটা হলো t2 তখন ওর পজিশন ভেক্টর হচ্ছে r2 ড্যাশড ভেক্টর। মনে রাখবে এই যে পুরো ব্যাপার স্যাপারগুলো যে এই প্লেন অফ দ্য বোর্ডে আঁকছি, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই, একটা স্পেসে আঁকছি বাস। আমরা দেখতে পাচ্ছি এ একটা পার্টিকেল, যখন t1 টাইম তখন এই পয়েন্টে আছে এবং তার পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও ধরলাম r1 ভেক্টর, এরকম ব্যাপার স্যাপার। ঠিক আছে, তাহলে এইবার যদি আমরা এখন এই পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে, মানে আমরা এখন ভেবে নিলাম নিজেদেরকে বি পয়েন্টে আছি, মানে বি পার্টিকেল যেখানে আছে সেটাকেই আমরা নিলাম ফিক্সড পয়েন্ট। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এর পজিশন ভেক্টর ধরে নেওয়া যাক আর ক্যাপিটাল আর ভেক্টর নাম দিদি। হ্যাঁ, ক্যাপিটাল R1 ভেক্টর। ক্যাপিটাল R1 ভেক্টরটা কি? এই পয়েন্টের রেসপেক্টে এই পার্টিকেলের পজিশন ভেক্টর যখন টাইমটা হলো t1, আর যখন টাইমটা t2 তখন ধরলাম ওটা হলো r2 ভেক্টর, ক্যাপিটাল R2 ভেক্টর। তাহলে এই যে যদি ট্রায়াঙ্গেলটা মিলিয়ে দাও, তাহলে এই হলো তোমার r1 ড্যাশড ভেক্টর, এই হলো r1 ভেক্টর। তাহলে ক্যাপিটাল R1 ভেক্টর কি হয়ে গেল বলো? ক্যাপিটাল R1 ভেক্টর হয়ে গেল r1 ভেক্টর মাইনাস r1 ড্যাশড ভেক্টর। ঠিক আছে, কারণ আর এই ভেক্টর মানেই হলো এই পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এই পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে এই হলো r1 ভেক্টরটা, মানে এই ভেক্টরটা। ঠিক আছে, আর r2 ভেক্টরটা কত হয়ে গেল? r2 ভেক্টর হয়ে গেল r2 ভেক্টর মাইনাস r2 ড্যাশড ভেক্টর। ঠিক আছে, এইবার যদি আমরা বলি যে টাইম ডিউরেশন যখন t1 থেকে t2, মানে ওভার দ্য টাইম ফ্রম t ইকুয়াল টু t1 টু t ইকুয়াল টু t2,
ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। তাহলে ও পয়েন্টের রেসপেক্টে দেখো ডিসপ্লেসমেন্টটা হলো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, কিন্তু বি পার্টিকেলের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টটা হয়েছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ঠিক ব্যাপার কি না? তাহলে এই জিনিসটা হয়ে গেল তোমার r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর মাইনাস r1 ড্যাশড ভেক্টর মাইনাস r2 ড্যাশড ভেক্টর। ঠিক আছে, দেখো r1 ভেক্টর মানে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা। ঠিক আছে, তাহলে তো বড় অদ্ভুত ব্যাপার হলো যে ও এর রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ওভার দ্য টাইম t1 টু t2 এইটা, কিন্তু বি পার্টিকেলের রেসপেক্টে এইটা, বি পার্টিকেলের রেসপেক্টে এ পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ওভার দ্য টাইম t ইকুয়াল টু t1 টু t ইকুয়াল টু t2 হচ্ছে এইটা। দুটো দেখো এক ব্যাপার নয়। তাহলে কার ডিসপ্লেসমেন্টটা ঠিক, মানে কোন ডিসপ্লেসমেন্টটাকে আমরা নেব, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো খেয়াল করে দেখো যে যদি তুমি ভেবে নাও, তুমি নিজেকে ধরে নাও ও পয়েন্টে বসেছিলে, তাহলে তোমার মতে ডিসপ্লেসমেন্টটা হবে r2 মাইনাস r1 ওভার দ্য টাইম t ইকুয়াল টু t1 টু t ইকুয়াল টু t2। কিন্তু তুমি যদি বি পার্টিকেলে বসে থাকতে, তাহলে কিন্তু তোমার মতে ডিসপ্লেসমেন্টটা হয়ে যেত এইটা। অর্থাৎ তুমি কোথায় বসে আছো তার উপরে দাঁড়িয়ে আছে যে ডিসপ্লেসমেন্ট এ পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা কত হবে। তাহলে তুমি কোথায় বসে থাকলে আমরা ধরবো যে ডিসপ্লেসমেন্টটা তুমি ঠিক বলছো, এরকম কোনো উপায় নেই। ফলত তুমি যদি ও পয়েন্টে বসে থাকো তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এ হলো একরকম, আর বি পার্টিকেলে তুমি যদি বসে থাকো তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এ হলো আরেক রকম। তো এই যে দেখতে পাচ্ছি যে কোথায় অবজারভার কোথায় আছে, অবজারভার কোথায় বসে পুরো ঘটনাটা দেখছে, বা কোথায় বসে বা কোথায় থেকে, বসেও বলতে পারো বা দাঁড়িয়ে বলতে পারো, যেভাবে বলে থাকো, অবজারভার কোথায় আছে তার উপরে দাঁড়িয়ে আছে যে কোনো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য টাইম কি হবে, সেই ব্যাপারটা উত্তর। এটাকেই বলা হয় যে মোশন অলওয়েজ রিলেটিভ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মোশন হচ্ছে অলওয়েজ রিলেটিভ। শুধু এখানে একটা কথা বলে রাখছি যে t1 টাইমে পার্টিকেলটা এই পয়েন্টে আছে, ঠিক ওই টাইমে পার্টিকেল বি পার্টিকেলটা r1 ড্যাশ পয়েন্টে আছে। মানে সময়ের যে বয়ে যাওয়া, এটা অবজারভার কোথায় আছে তার সঙ্গে ও ইন্ডিপেন্ডেন্ট, মানে টাইম ডিপেন্ড করছে না যে অবজারভারটা কোথায় আছে তার উপর। যদিও মনে রাখবে পরবর্তী আবার মোশনে, সে অনেক পরে, সেটা আইনস্টাইনের মেকানিক্স, সেখানে রিলেটিভ যে মানে রিলেটিভিস্টিক যে মেকানিক্স, সেখানে টাইমটাও আবার অবজারভারের উপরে ভ্যারি করে যায়। তো সেটা আলাদা কথা। আমরা এখানে টাইম অবজারভারের উপরে ভ্যারি করছে না, মানে অবজারভার ও পয়েন্টে থাকুক বা অবজারভার বি পয়েন্টে থাকুক, টাইম কিন্তু দুটো ক্ষেত্রেই সমান, মানে একই সময়ে বয়ে যায়। বুঝতে পেরেছ? তাহলে দেখো যে এই যে রিলেটিভ মোশন, তাহলে এতক্ষণ যে আমরা মেকানিক্স ওয়ানে এতগুলো যে মোশন ডিসপ্লেসমেন্ট করে গেলাম, ভেলোসিটি করে গেলাম, তাহলে ওখানে অবজারভার কোথায় ছিল? কিছু বলাই হয়নি। তাও এরকম ধরে নেওয়া হয়েছে যে অবজারভার যেখানেই থাক না কেন, সেই একটা অবজারভার আরেকটা অবজারভার, এরকম আরেকটা অবজারভার, সেই অবজারভারগুলো সব একটা রেসপেক্টে আরেকটা অবজারভার রেস্টে ছিল। এখানেও তুমি দেখো যে ও পয়েন্টের রেসপেক্টে যদি বি পার্টিকেল রেস্টে থাকতো তাহলে কিন্তু কোনো তফাৎ হতো না, কারণ দুটোর ক্ষেত্রেই, মানে এটা যদি ধরা যাক
মানে দুটোর ক্ষেত্রে মানে এই বিয়োগফলটা সেম হয়ে যেত। কারণ কি, ওই রেসপেক্টে বিটা তো রেস্টে আছে, তাহলে R1 ড্যাশ আর R2 ড্যাশ ভেক্টর সেম হয়ে যেত, মানে এটা 0 হয়ে যেত। তাহলে বিও কিন্তু এ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট সেই R1 ড্যাশ ভেক্টর মাইনাস R2 ড্যাশ ভেক্টরই দেখতো। বুঝতে পেরেছো? সরি, এটা তো R2 ভেক্টর। এত ভুল কেন হচ্ছে? এটাকে 2 হবে, হ্যাঁ, এই কারেকশনটা করে নেবে। মাইনর ভুল এটা, বুঝতে পেরেছো? মাইনর ভুল না, মানে ঠিকঠাক করে নেবে। তাহলে দেখো যে যদি বি ও এর রেসপেক্টে যদি বি রেস্টে থাকতো তাহলে একই ডিসপ্লেসমেন্টই দেখতো। তাহলে আমরা এত দিন অবধি, মানে এই আগে যতগুলো ক্লাস আমরা করেছি ওখানে আমরা ধরে নিয়েছি যে একটা অবজারভার আরেকটা অবজারভার আরেকটা অবজারভার, সেই অবজারভার্সগুলো সব একে অপরের রেসপেক্টে রেস্টে আছে, মানে মুভ করেনি। এরকম অবজারভার রেসপেক্টে ও কি দেখছে সেই ক্যালকুলেশনটাকেই আমরা করেছি। তাহলে এখন যে রিলেটিভ মোশনের ব্যাপারটা বললাম, এর মানেটা শেষমেশ কি দাঁড়ালো, যে যদি কোনো একটা অবজারভার একটা পার্টিকেলকে এই পাথটা ট্রেস করতে দেখে, দেখতে পাচ্ছ এর মানেটা কি, যে যদি কোনো একটা অবজারভার একটা পার্টিকেলকে এই পাথটা ট্রেস করতে দেখে, তাহলে অন্য আরেকটা অবজারভার পার্টিকেলকে এই পাথে যে ট্রেস করতে দেখবে তার কোনো মানে নেই, সে অন্য পাথও দেখতে পারে। বুঝতে পেরেছো? মানে কোনো একটা পার্টিকেলকে কোনো একটা অবজারভার যদি দেখে যে একটা স্ট্রেট লাইনে মুভ করছে, অন্য আরেক অবজারভার কিন্তু ওই পার্টিকেলকে ওই পাথে মুভ করতে নাও দেখতে পারে। তাহলে অবজারভার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তবে এটা বলছি তো, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের 11, 12 যেই মেন ফেনে এটা নিয়ে অত কথা নেই, কথাগুলো খুব সোজা আছে, শুধু একটুখানি বুঝে রাখো যে এরকম ব্যাপার স্যাপার আছে। সুতরাং পরবর্তীকালে যদি তুমি এগুলো নিয়ে আরও ডিটেলে আলোচনা ভাবতে চাও তাহলে এইভাবে ভেবো। ধরো টি টাইমে ও পয়েন্টের রেসপেক্টে, মানে অবজারভারটা ও পয়েন্টে আছে, তাহলে অবজারভার যখন ও পয়েন্টে আছে তখন একটা পার্টিকেলের নাম দিলাম এ পার্টিকেলটা ধরলাম এই পয়েন্টে আছে, যার পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও। আর এই অবজারভার যখন ও পয়েন্টে আছে, ও আরেকটা পার্টিকেল বি পার্টিকেলকে দেখছে, এই পয়েন্টে আছে এবং যার পজিশন ভেক্টর হচ্ছে আর ড্যাশড ভেক্টর। তাহলে বি, মানে অবজারভার যদি বি পার্টিকেলের উপরে বসে থাকে, তাহলে ও এ পার্টিকেলের পজিশন ভেক্টর কত দেখবে, মানে এই পয়েন্টের রেসপেক্টে পজিশন ভেক্টর কত হয়ে যাবে, এই ভেক্টরটা। কিন্তু এই ভেক্টরটা আমরা জানি হয় কত, আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর। এটাকে আমরা ক্যাপিটাল আর ভেক্টর নাম দিলাম। বুঝতে পেরেছো? তাহলে খেয়াল করে দেখো যে টি টাইমে অবজারভার যদি ও পয়েন্টে থাকে তাহলে ও এ পয়েন্টের পজিশন ভেক্টর দেখছে আর ভেক্টর, মানে আর ভেক্টর কি করে, এ পয়েন্টের পজিশনকেই তো ডিটারমাইন করে দেয়। আর বি পার্টিকেলে যদি অবজারভার থাকে তাহলে ও পার্টিকেলের পজিশন ভেক্টর দেখছে ক্যাপিটাল আর ভেক্টর, যেটা হচ্ছে আর ভেক্টর মাইনাস আর ড্যাশ ভেক্টর। ঠিক আছে? তাহলে আর ভেক্টর ডট, এটা কি হয়ে গেল, এটা আমরা জানি, ডট মানে কি ডিআর ভেক্টর ডিটি। এটা কি হয়ে গেল, এ পয়েন্টের ভেলোসিটি ভি এ কিন্তু টি টাইমে। তাহলে এই যে আর ভেক্টর ডট ভি এ টি, আর ভেক্টর ডট ভি এ ভেক্টর হয়ে যাবে, ভি এ ভেক্টর টি গুলো আর ভেক্টর ডট, এটা হচ্ছে এ পার্টিকেলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট ও অ্যাট টাইম টি। যা বললাম এটা একটুখানি ব্যাক করে আবার দেখে নেবে।
তাও আবার বলে দিচ্ছি যে VA ভেক্টর টি ইকুয়াল টু আর ভেক্টর ডট, এটা কি হচ্ছে, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এ at time t with respect to the observer at O. আর এটা কি হবে, r ভেক্টর ডট, r ভেক্টর ডটও এ পয়েন্টের মানে এ পার্টিকেলের ভেলোসিটি হয়ে গেল উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট অবজারভার, উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি অ্যাট টাইম টি। তো যেহেতু এটা উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার ও আছে, তাহলে ও কথাটা লেখাটাও ভালো। তাহলে এইভাবে লিখি, তাহলে ভি এ ও ভেক্টর, এটাই হচ্ছে আর ভেক্টর ডট। আর এই ব্যাপারটা তাহলে কি লিখতে হবে বলো, সেই ভি হলো এ পার্টিকেলেরই হলো, কিন্তু উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি। তাহলে এটা হলো কত, আর ভেক্টর ডট। বুঝতে পেরেছো? কিন্তু আর ভেক্টর ডট মানে কত, এর মানে হলো আর ভেক্টর ডট মাইনাস আর ড্যাশড ভেক্টরের ডট, ডট মানে ডিডিটি, মানে আর ভেক্টর ডট মানে ডি আর ভেক্টর ডিটি, আর আর ভেক্টর আর ড্যাশড ভেক্টর ডট মানে হলো ডি আর ড্যাশড ভেক্টর ডিটি। তাহলে এই হলো গিয়ে তোমার, কিন্তু এই জিনিসটা কত, এটাকে একটু এখানে এখানে একটু লিখি। তাহলে ভি এ বি ভেক্টর, এটা মানেটা কি বলো দেখি, এ পার্টিকেলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি অ্যাট টাইম টি। তো সেটা ইকুয়াল টু আর ডট, এটা মানে কত, এটা হচ্ছে ভি এ ও ভেক্টর, তাই তো, আর ভেক্টর ডট মানে তো এটাই। তাহলে এটা মানেটা কি, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এ at time t with respect to the observer at O minus, মাইনাসটা এখানে লিখি, মাইনাস আর ড্যাশ ভেক্টর, আর ড্যাশ ভেক্টর ডট মানে এটা কি হলো, velocity of the particle B with respect to the observer at O, এটা তো এই দাঁড়ালো। তো দারুণ ব্যাপার। তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্কটা, বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি ইজ ইকুয়াল টু velocity of the particle A with respect to the observer at O, সব হচ্ছে at time t, মাইনাস মানে এই ভেক্টরটা মাইনাস velocity of the particle B with respect to the observer at O। বুঝতে পেরেছো? তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে অ্যাক্সেলারেশন মানে কি, এর আরেকবার ডেরিভেটিভ। তাহলে এখান থেকেই আমরা এই কথাটাও বলতে পারি, কি বলতে পারি, যে অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি, এই অ্যাক্সেলারেশন ভেক্টরটা হবে অ্যাক্সেলারেশন ভেক্টর অফ দ্য পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট ও, এটা মাইনাস অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল বি উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার ও, এই ভেক্টরটা আরেকবার ডেরিভেটিভ করলে ঠিক পেয়ে যাবে। তো অনেক সময় দেখবে যে সাধারণত যখনই কোনো একটা ভেলোসিটি বলে দেওয়া থাকে, কোনো কারো রেসপেক্টে বলে টলে নিয়ে, তাহলে ওটা বুঝে নেবে উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার ও।
ঠিক আছে? ফর দ্য ওটা অলওয়েজ সবসময় যেন মানে একটা গিভেন ব্যাপার, মানে আন্ডারস্টুড ব্যাপার হয়ে থাকে। ফর দ্য ও কথাটাকে আমরা সরিয়েও দিতে পারি। তাহলে এর মানে হলো যে এটা মানেটা কি, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট এ অফ দ্য পার্টিকেল এ with respect to the particle with respect to the observer at b at time t equal to a। যাক এবার ব্যাপারটা বুঝে গেছো, বেশি এটা করে লাভ নেই। তাহলে রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা বুঝতে পেরেছো, রিলেটিভ ভেলোসিটি মানে বুঝতে পেরেছো, আর রিলেটিভ অ্যাক্সেলারেশনটাও বুঝতে পেরেছো। এর ছবিটাকে একটুখানি বলে দিই। ছবি করে এর মানে হলো যে এই ধরা যাক এ পার্টিকেলের ভেলোসিটি ভি এ ভেক্টর, ঠিক আছে? বললাম ওটাকে ভুলে যাও, ওটা অলওয়েজ যাওয়া আছে। আর এই ধরা যাক হচ্ছে, আবার এটা সোজা রাখলে তোমাদের আবার অন্যরকম মানে হয়ে যায়। আর ধরা যাক এই হলো তোমার ভি বি ভেক্টর। এর মানে হলো সব ও না লেখা মানে উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার, ঠিক আছে? তো ভিভি ভেক্টর। তাহলে এই জিনিসটাকে মিলিয়ে দাও জিওমেট্রিক্যালি, মানে তুমি যদি জিওমেট্রিক্যালি এইগুলো এঁকে নিতে পারো, তাহলে এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই ভেক্টরটা, এটাই হচ্ছে এই ঠিক এক্স্যাক্টলি এই ভেক্টরটাই রিপ্রেজেন্ট করবে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি। যখনই রিলেটিভ ভেলোসিটির প্রবলেমসগুলো করবে তখন এরকম করে ছবি এঁকে নেবে, ঠিক আছে? কারণ মনে রাখবে যে কোশ্চেনটা অনেক সময় ভেক্টর ভেক্টর করে লেখা থাকে না, তো তুমি ওটাকে এরকম ভেক্টর ভেক্টর করে ছবিটা এঁকে নেবে, তাতে এই ডিরেক্টটা পেয়ে যাবে। এটাই হলো তোমার রিলেটিভ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি। বুঝতে পেরেছো? আর যদি ছবি আঁকতে ধরা যাক খুবই প্রবলেম হয়ে যাচ্ছে বা আঁকা যাচ্ছে না, তখন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করে লিখবে। দেখবে এখানেও কে ক্যাপ অবধি লাগে না, কারণ সবই দেখবে একটা প্লেনেই আছে। তাহলে আই ক্যাপ জে ক্যাপ করে একটা কিছু ধরে নেবে। তাই প্রথম দিকের অঙ্কগুলো ওই আই ক্যাপ জে ক্যাপ ধরেও করে দিচ্ছি, আবার ছবি এঁকেও করে দিচ্ছি। তো অধিকাংশ ক্ষেত্রে যদি যেমন যা থাকে সেই অনুযায়ী দেখবে ছবি করলেই হয়ে যায় খুব সহজেই। তো একটা অঙ্ক করা যাক। তো ধরা যাক যে একটা ট্রেন এই অ্যালংয়ে মুভ করছিল উইথ ভেলোসিটি ধরা যাক হলো 40 কিলোমিটার পার আওয়ার। আর আরেকখানা ট্রেন এই অ্যালংয়ে মুভ করছিল ধরা যাক 30 কিলোমিটার পার আওয়ার। এর মানেটা কি হলো? তাহলে অবজারভার কোথায় ছিল? ঠিক আছে, তো অবজারভার যেখানেই থাক না কেন ওই অবজারভারই এই ঘটনাগুলো দেখেছে। মানে অনেক সময় অনেক বইতে দেখেছি যেখানে লেখা থাকে অবজারভার রেস্টে আছে, রেস্টে আছে এরকম কোনো জরুরি নেই। একটা অবজারভার এই ঘটনাটা দেখেছে, ব্যাস। তো সেই অবজারভার রেস্টে আছে, এটা নেই, এটা নিয়ে যায় আসে না। যদি ভেবে নাও রেস্টে আছে তা আপত্তির কিছুই নেই, ঠিক আছে? কারণ কার রেসপেক্টে রেস্টে আছে। আবার ধরা যাক একটা পার্টিকেল ও মুভ করছে, তো ওর রেসপেক্টে তো আবার ওই যে যার রেসপেক্টে তুমি বলছো রেস্টে আছে, তো আর রেস্টে নেই। যাক ওটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না। তাহলে এই ট্রেনটাকে নাম দিলাম এ ট্রেন, আর এই ট্রেনটাকে নাম দিলাম বি ট্রেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে বি ট্রেনের রেসপেক্টে এ ট্রেনের ভেলোসিটি। তাহলে বি ট্রেনের রেসপেক্টে তাহলে কি করতে হবে? এ ট্রেনের ভেলোসিটি এঁকে নাও 40, একটা 40 মোটামুটি করে এঁকে নাও। তাহলে এর লেন্থটা হচ্ছে তোমার 40, ঠিক আছে? এটা হচ্ছে এ ট্রেন, ঠিক আছে? এই হলো এ ট্রেন। আর বি ট্রেনটাও এঁকে নাও, এদিকেই অ্যারো আছে কিন্তু 30, তাহলে এই হলো 30, তো এই হলো বি ট্রেন, এত দূর অবধি। তাহলে এর রেসপেক্টে এর মানেটা কি বলেছিলাম? যে এর যে হেড থেকে এর হেড মিলিয়ে দাও, মানে এতটুকুনি। তাহলে এই হলো তোমার এই যে এতটাই হচ্ছে তোমার কি ভেলোসিটি অফ দ্য ট্রেন এ উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট বি। এটা কত? এটা তো 30, তাহলে এটা 10,
the 10 কিলোমিটার পার আওয়ার। তো 10 কিলোমিটার পার আওয়ারটাই হচ্ছে velocity of the train A with respect to the train B বা with respect to the observer on the train B। তো আচ্ছা, এটা তো ছবি করে করলাম, তাহলে এটাকে একটু আই ক্যাপ যে ক্যাপ করে যদি করা যায়, তো আমি ভেক্টর করে নাও। তাহলে এক্ষেত্রে ভি এ ভেক্টর, আমি এই ডিরেকশনটাকে আই ক্যাপ নিয়ে নিলাম, তাহলে এই ক্ষেত্রে ভি এ ভেক্টরটা কত হয়ে গেল বলো, 40 আই ক্যাপ উইথ দিস ইউনিট। আর ভিভি ভেক্টরটা কত হয়ে গেল, এটাও আই ক্যাপ যেহেতু, তাহলে এটা হয়ে গেল 30 আই ক্যাপ। তাহলে আমরা জানি উত্তরটা কি হয়, ভি এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর হয়। এটাই হচ্ছে ভেলোসিটি অফ দ্য ট্রেন এ উইথ রেসপেক্ট টু দ্য ট্রেন বি। তো এখন তো আই ক্যাপ যে ক্যাপ আছে, তাহলে এটা কত হয়ে গেল, 10 আই ক্যাপ। দেখতেই পাচ্ছ হয়ে গেল। দ্যাট মিনস ট্রেনের ভেলোসিটি, ট্রেন এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য ট্রেন বি হলো 10 কিলোমিটার পার আওয়ার। আর কোন দিকে, যে দিকে এ ট্রেনের ভেলোসিটি আগে ছিল বা বি ট্রেনের ভেলোসিটি যেদিকে ছিল, মানে এই অ্যালঙ্গে। ধরা যাক এ ট্রেনের ভেলোসিটি এই দিকে, এ একটা ট্রেন হোক, বডি হোক, পার্টিকেল হোক, এদিকে, এবং তার ভেলোসিটি ধরা যাক হলো সেই 40, ঠিক আছে। আর ইউনিটটা তো যা খুশি হোক, একই সেম ইউনিট, ঠিক আছে। আর বি হলো একটা পার্টিকেল এইদিকে, আর এটা হলো 30, এটা হলো বি পার্টিকেল। তাহলে বি পার্টিকেল এ পার্টিকেলের ভেলোসিটি কত দেখবে, ভেলোসিটি কত দেখবে মানে ডিরেকশন সবসময় ভুলে যাবে না। তো ছবি তো আঁকাই আছে, তাহলে আমি জানি যে বি থেকে এটা মিলিয়ে দিতে হয়, তাহলে এটাই হয়। এখন এটা আমরা জানি যে পিথাগোরাস থিওরেম থেকে এর লেন্থটা কত, তাহলে এই লেন্থটা হচ্ছে 50। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল এ উইথ রেসপেক্ট টু দ্য পার্টিকেল বি হলো 50, যে ইউনিটটা ছিল, ধরা যাক এটা মিটার পার সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড। আর ডিরেকশনটাও দেখতে পাচ্ছ এইদিকে, তো তোমাকে বলে দিতে হবে যে ডিরেকশনটা কোনো না কোনো রকমভাবে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। তুমি বলতে পারো যে এইটা হচ্ছে এই যে বি এর যে ভেলোসিটি ছিল তার সঙ্গে এত অ্যাঙ্গেল করছে, তো এই অ্যাঙ্গেলটা বার করাটা কোনো ব্যাপারই না, নিশ্চয়ই তুমি জানো। যেমন এটা যদি কিছুক্ষণের জন্য যদি আলফা ধরো, তো ট্যান আলফা হচ্ছে এত বাই এত, তো ট্যান আলফাটা কত, এত বাই এত, মানে 4/3। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল বলো, পাই মাইনাস ট্যান ইনভার্স 4/3। তাহলে আমরা বলতে পারি যে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য ট্রেন এ হচ্ছে কত, ট্রেন এ হলো 50 মিটার পার সেকেন্ড, এবং ওর ডিরেকশনটা হচ্ছে মেকিং অ্যান অ্যাঙ্গেল পাই মাইনাস ট্যান ইনভার্স 4/3 উইথ দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল বি। এটাকেই ধরা যাক আই ক্যাপ জে ক্যাপ করে করা যাক। তাহলে এটা হলো 40, এখন এটা মুছে দাও, এটাই হচ্ছে বি পার্টিকেলটা, সরি এটাই হলো এ পার্টিকেলটা। তাহলে ভি এ ভেক্টর করে লেখো, ভি এ ভেক্টর আমি ধরে নিলাম এটা হচ্ছে এদিকের অ্যালঙ্গে আই ক্যাপ, এ অ্যালঙ্গে জে ক্যাপ, তাহলে 40 জে ক্যাপ হলো। আর ভিভি ভেক্টরটা কত হয়ে গেল, ভি ভেক্টরটা হলো 30 আই ক্যাপ, ঠিক। তাহলে ওই রিলেটিভ ভেলোসিটি কত হয়ে যাবে বলো, ভি এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর কত, আই ক্যাপ জে ক্যাপ করে বললে হচ্ছে মাইনাস 30 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। এটাই হচ্ছে এত মিটার, যে ইউনিটটা হবে এত মিটার পার সেকেন্ড। আর আই ক্যাপ জে ক্যাপ লেখা মানে তো ডিরেকশন ফিরেকশন সব বলে দেওয়া। তো আনসারটা কীরকমভাবে আছে সেটা তুমি রিটেন পরীক্ষা দিতে চাও, তো তুমি যদি এভাবেই জাস্ট আনসার লিখে দাও, কাজ শেষ। আরেকটা প্রশ্ন নেওয়া যাক। প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এই, দুলাল ইস্টের দিকে, এই হলো ইস্ট ডিরেকশন, এখানে ও 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছে। তো যেমনটা বলেছিলাম 3 মিটার পার সেকেন্ডের ছবিটা একটু এঁকে নাও। তো ধরা যাক এতটা ভেবেছো 3 মিটার পার সেকেন্ড।
তাহলে এই হলো, তো এখানে 3 লিখে ফেলো। আর গোপাল বলছে 4 মিটার/সেকেন্ড ওয়েস্টে মুভ করছে, তাহলে এটা যদি 3 হয় তাহলে আরেকটু বেশি হবে, তাহলে এই হলো গোপাল। ঠিক আছে, এটা কত? 4 মিটার/সেকেন্ড। তো বলছে দুলালের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গোপাল, তো কি বলেছিলাম, এর হেড থেকে এর হেড অবধি মিলিয়ে দেবে, তাহলে এতটা মেলালে হচ্ছে দেখাই যাচ্ছে 7। তাহলে গোপালের রেসপেক্টে দুলালের ভেলোসিটি হচ্ছে 7 মিটার/সেকেন্ড ডিউ ইস্ট। পরের প্রশ্নতে চলে যাও। এখানে একটা কার এ এর অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার্ড, কোন দিকে? ডিউ ইস্ট, ডিরেকশনটা হচ্ছে ইস্টের দিকে। আর কার বি হলো মুভ করছে, তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার্ড, কিন্তু এটা নর্থের দিকে। তাহলে এইটা হচ্ছে আমাদের নর্থ ডিরেকশন, এটা হচ্ছে আমাদের ইস্ট ডিরেকশন। তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে ওয়েস্ট ডিরেকশন, আর এটা হলো আমাদের সাউথ ডিরেকশন। এবার দেখো ছবিটা একটু এগিয়ে নাও, তো বলছে কার এর অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার্ড ডিউ ইস্ট, তো 3 মানে এটা 1 2 3 মানে এতটা। এই হলো কার এর ভেলোসিটি, এটা কত? 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, 3 লিখলেই চলবে। এটা মনে রাখবে কার এ। ঠিক আছে, এই এখান থেকে এতটা। আর কার বি হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে গিয়ে 1 2 3 4 5, মোটামুটি অত রাফলি আঁকলেই চলবে। তো এই হচ্ছে কার বি, আর এর লেন্থ কত? 5, মানে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার্ড। তো বলছে এটা হচ্ছে কার বি, তাহলে কার বি এর ভেলোসিটি বার করতে বলছে উইথ রেসপেক্ট টু কার এ। তো কি বলেছিলাম, কার এর যে হেড থেকে কার বি এর হেড মিলিয়ে দাও, তাহলে মিলিয়ে দাও। তো মিলিয়ে দিয়ে কি পাচ্ছ? তুমি এই পাচ্ছ, তাহলে এটাই হচ্ছে তোমার আনসার। তো এই যে ভেক্টরটা দেখছো, এই ভেক্টরটাই হচ্ছে কার বি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য কার এ। এখন একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে এইটা দেখতেই পাচ্ছ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে কত? 25 + 9, তাই তো? 525 + 9, 25 + 9 মানে 34, তাই তো? তা হচ্ছে √34। দ্যাট মিনস এর ভেলোসিটি হচ্ছে √34 মিটার/সেকেন্ড, অ্যাক্সেলারেশন হচ্ছে √34 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা তো বোঝা গেল, কিন্তু এবার ডিরেকশনটাও বলতে হবে। তো যদি আমি এই অ্যাঙ্গেলটা বলে দিই, তাও মানে ধরা যাক কোন অ্যাঙ্গেলটা বলবো, ধরা যাক এই অ্যাঙ্গেলটা, মানে এখান থেকে যদি ভাবো, তো এই অ্যাঙ্গেলটা যদি বলে দিই, তাহলে এত অ্যাঙ্গেল, ঠিক আছে, ওয়েস্ট, ঠিক আছে, অফ নর্থ, তাহলে বললেই হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গেলটা সাপোজ যদি আলফা হয়, তাহলে ট্যান আলফা হচ্ছে 5/3, মানে আলফাটা হলো ট্যান ইনভার্স 5/3। তাহলে ডিরেকশনটা কি বলা যায়? ডিরেকশনটা বলা যায় যে ডিরেকশন ইজ ট্যান ইনভার্স 5/3 উইথ ওয়েস্ট অ্যালং নর্থ। এবার পরের প্রশ্নে মন দাও।
এখানে কি বলছে, কার এ আর কার বি একই স্ট্রেট লাইনে মুভ করছে। কার এ হচ্ছে, কার এর অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট এবং এটা হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। আর কার বি হলো কনস্ট্যান্ট ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ডে মুভ করে যাচ্ছে। আর টি যখন 0 তখন কার বি এর থেকে কার এ হলো 10 মিটার পেছনে। তো জানতে চাইছে কত সময়ের পর কার এ কার বি কে ওভারটেক করবে। ওভারটেক করবে মানে কি, মিট করবে, এই তো সোজা কথা। মানে কত টাইম পরে কার এ কার বি কে মিট করবে, এটাই জানতে চাইছে। এখানে মজার ব্যাপারটা হলো যে টি যখন 0 তখন কার এর ভেলোসিটি কি বলে দেওয়া আছে? এরকমটা স্পষ্ট করে বলে দেওয়াটা খুব দরকার ছিল, কিন্তু এরকম একটা অবস্থাতে ধরে নেবে যে ভেলোসিটি 0 ছিল। তো এটা আমরা কিভাবে করব? আচ্ছা, মনে রাখবে যে পুরো এই যে ভেলোসিটি অ্যাক্সেলারেশন দিয়েছে কার রেসপেক্টে দিয়েছে। এখানে অবজারভার বাইরে আছে, ধরে নিতে পারো রেস্টে আছে, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে ও দেখছিল কর্মকাণ্ড, ভেবে নিতে পারো। তো যদি এই যে দুটোরই মুভমেন্ট বড় ঝামেলার ব্যাপার হয়ে যায়, তো কি করবে, কোনো একটা মুভমেন্টকে বন্ধ করে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। তো কার মুভমেন্টটাকে তুমি বন্ধ করতে চাও? তো যার মুভমেন্ট বন্ধ করতে চাও সেখানে তুমি নিজে মানে অবজারভারকে ওখানে বসিয়ে দাও, মানে তুমি যেমন অবজারভার তুমি ওখানে বসে পড়ো কল্পনায়। তো তুমি কার বিতেও বসতে পারো, কার এতেও বসতে পারো, কিচ্ছু যায় আসে না। আর কোথায় বসতে চাও বলো, কার বিতে না কার এতে? কিসে বসতে চাও তো বল। তো ধরা যাক কার এতেই বসলে, ঠিক আছে, নাকি কার বিতে বসবে? যেখানে খুশি বসো। তাহলে আমি প্রথমে কার বিতে বসিয়ে দেখাচ্ছি। তো ধরলাম অবজারভার কার বিতে আছে। তো যেহেতু অবজারভার কার বিতে আছে, তাহলে কার বি এর ভেলোসিটি ও কিন্তু দেখবে 0। আর কি করবে, কিন্তু তখন ও কার এর ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত দেখবে? কার বি এর যে ভেলোসিটিটা ছিল সেটাই দেখবে, কিন্তু উল্টো দিকে, তাই না? রিলেটিভ ভেলোসিটি যেভাবে বললাম, ও যেহেতু এদিকে যাচ্ছিল তাহলে ও দেখবে কি কারের ভেলোসিটি এদিকে ছিল, বাস তাহলেই হয়ে গেল। তো এই হলো ওই স্ট্রেট লাইনটা। আগে 0 টাইমের ছবি আঁকি। তো 0 টাইমে এই হলো কার এ আর এই হলো কার বি। আর অবজারভার ধরা যাক, আর এই ধরলাম আমার পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস নিয়ে নিয়েছি। তাহলে অবজারভার বিতে, মানে অবজারভার কার বিতে আছে, তাহলে ও এখানে টি যখন 0 তখন এ পয়েন্টের ভেলোসিটি ও কত দেখছে? ইউ ইকুয়াল টু দেখবে কত বলো, এমনি কত ছিল কার বি এর ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, মানে -1 মিটার পার সেকেন্ড। তাহলে ইউটা দেখবে -1। আর কার এর অ্যাক্সেলারেশন তো এই অ্যালঙ্গেই ছিল, কোনো প্রবলেম নেই। তো কত ছিল এটা? 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, এদিকেই ছিল, বাস। আর এই ডিস্টেন্সটা কত ছিল বলো? 10 মিটার। তাহলে কত জানতে চাইছে, যে কত টাইমে ওভারটেক করবে। ধরুন টি টাইমে ওভারটেক করবে, তাহলে এই যে এক্স ইকুয়াল টু কি হয় বলো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড। এই শর্তটা লাগানো যাক, মানে এই ফর্মুলাটা লাগানো যাক। তাহলে এক্সটা কত এখানে 10, ইউটা কত -1 মানে -t, এটা কত 4 মানে 2 হয়ে গেল, তাই তো? 2t স্কোয়ার্ড হয়ে গেল। এর মানে হলো 2t স্কোয়ার্ড -t -10 ইকুয়াল টু 0। এখানে চলে আসে। তাহলে টি, এটা কি ফ্যাক্টর 20, বড় ঝামেলা আছে। তাহলে টি ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কোয়ার্ড -4a ইন্টু সি, 4ac, না প্লাস হয়ে যাবে, সিটা তো -10 না, 4ac। তাহলে এটা কত হলো
তাহলে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটাকে ইউজ করলাম। তাহলে এক্সটা কত 10 ইকুয়াল টু ইউ মানে কত -1, তাহলে -t প্লাস হাফ এ মানে 4, মানে এটা হয়ে গেল কেটে 2t স্কোয়ার, মানে 2t স্কোয়ার মাইনাস টি মাইনাস 10 ইকুয়াল টু 0, মানে টি ইকুয়াল টু এই হয়ে গেল। তাহলে 1 প্লাস মাইনাস 9/4 হলো। মাইনাস সাইন নেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ মাইনাস হলে নেগেটিভ, টি নেগেটিভ নেওয়ার কোনো সুযোগই নেই, মিনিংলেস এখানে। তো টিটা প্লাস নিলে, এখানে প্লাস সাইন নিলে 10/4 মানে 2.5, এর মানে কি 2.5 সেকেন্ড বাদে কার্ল এ কার্ল বি কে ওভারটেক করবে। এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব ওই প্রশ্নটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে এই। প্রশ্নটা দেখো মন দিয়ে। এখানে কি টু শিপস এ অ্যান্ড বি 10 কিলোমিটার অ্যাপার্ট on a line running south to north, আর শিপ এ হলো আরো ফার্দার নর্থ, মানে বি যেখানে আছে তার আরো ফার্দার নর্থ, মানে এটা এদিক থেকে বললে উপরে আছে বি এর, আর এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। বি এর ভেলোসিটি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার নর্থ, কিন্তু এর ভেলোসিটি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার ওয়েস্ট। হোয়াট ইজ দেয়ার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, মানে হলো যে মানে এ আর বি এর মধ্যেকার ডিস্টেন্স সব থেকে কম কত হবে। ঠিক আছে, একটা তো 10 কিলোমিটার বলেই দিয়েছে, তো 10 কিলোমিটার থেকেও কি কম হতে পারে? তো যদি হয় তো দেখাও কত। আর ওই সময় এবং ওই যে অবস্থায় পৌঁছতে, মানে যখন এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে মিনিমাম, ওই ডিস্টেন্সে পৌঁছতে কত সময় লেগেছে। তো কিভাবে করবে? এখানে দেখো এও মুভ করছে, বিও মুভ করছে। তো আগেই বলেছি যে কোনো একটাকে ফিক্সড করে দাও। তো ধরা যাক এটাকে তুমি ফিক্স করে দিলে, মানে অবজারভার হচ্ছে এ পয়েন্টে বসে পড়েছে, তাহলে ও তো নিজের মোশন দেখতে পাবে না, ও সব শুধু বি এর মোশন দেখবে। তাহলে এতে যদি অবজারভার বসে থাকে তাহলে ও বি কে কি দেখবে? বি কে দেখবে এটাই যে বি এর ভেলোসিটি এই অ্যালংয়ে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, আর এই অ্যালংয়ে কি দেখবে? এই অ্যালংয়েও 20 কিলোমিটার পার আওয়ার দেখবে, কারণ ওর যে নিজের এই অ্যালংয়ে ভেলোসিটি, ও এখানে কি দেখবে? এই দিকে, তাহলে এদিকে ও 20 কিলোমিটার পার আওয়ার দেখবে। তাহলে উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার অ্যাট এ, বি এর ভেলোসিটি এই হবে, মানে এই অ্যালংয়ে কম্পোনেন্ট 20 কিলোমিটার পার আওয়ার, এই অ্যালংয়েও 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্বাভাবিকভাবে ভেলোসিটি, অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে এই দুটো রেজাল্টেন্ট। তো আমরা জানি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনটা, সেই লাইনটাই হবে। তাহলে এ বি কে কোন পাথে মুভ করতে দেখবে? এই পাথে মুভ করতে দেখবে। ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে ফেলো। মোটামুটি 45 হয়েছে, ধরে নাও হয়েছে। এটা হচ্ছে এই হলো 45 ডিগ্রিজ, দিস ইজ 45 ডিগ্রিজ। তাহলে এ বি কে এই পাথে মুভ করতে দেখবে। এ কিন্তু এখানেই আছে, মনে রাখবে, ইন্টারেস্টিং। তাহলে ক্লোজেস্ট অ্যাপ্রোচ বা মিনিমাম ডিস্টেন্সটা কত হবে? এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে দাও। তাহলে এই হচ্ছে পারপেন্ডিকুলার, ড্র করে দিলাম। তাহলে এই ডিস্টেন্সটাই বার করতে বলছে, করতে পারবে না ডিস্টেন্সটা? এটা হচ্ছে 10 কিলোমিটার, এটা 90 ডিগ্রি, আর এটা কত? এটা হচ্ছে 45 ডিগ্রিজ। এটাকে কিছুক্ষণের জন্য তুমি নাম দিয়ে দাও ক্যাপিটাল পি। তাহলে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ ইকুয়াল টু এপি ইকুয়াল টু কত হবে বলো? এইটা মানে
দেখো এমনিতে যদি এখানে দেখো তাহলে সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হয় বলো, না হ্যাঁ সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এপি বা এটা মানে 10, মানে সোজা কথা 10 সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 10/√2, মানে সোজা কথা 10 মানে 5√2 হয়ে যাবে, কারণ এখানে √2 গুণ করো তাহলে এটা √2 হলো, √2 ইন্টু √2 হলো মানে 5√2 কিলোমিটার। তাহলে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ হচ্ছে 5√2 কিলোমিটার। অ্যান্ড হাউ লং দে টেক টু রিচ ইট, তো এই ডিস্টেন্সটা বার করে নি, বা নাও বার করতে পারো তুমি চাইলে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা বার করে নাও, তা 20 কিলোমিটার পার আওয়ার, এই ডিস্টেন্সটা কত গেছে, তাহলে এই ডিস্টেন্সটা কত বলো, এটা বার করাটার থেকে বড় ঝামেলা, তাই না? তো তার থেকে কি করে বলো, এটাকে বার করে নাও, এটাও বার করতে পারো, এটাও বার করতে পারো, এটাকে বার করা যাবে, এই লেন্থটা দেখো বার করা যায় কি না, এই লেন্থটা তো বোঝাই যাচ্ছে যে এটাও 45 ডিগ্রি হবে, তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি ইজ কত, cos 45 ডিগ্রি হচ্ছে এইটা, ঠিক আছে, এটাকে একটা আপাতত নাম দিলাম এসপি, তাহলে এসপি বাই এপি মানে 5√2, কিন্তু cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, মানে এসপি হচ্ছে 5, মানে এটা হচ্ছে 5, তাহলে এখানে 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 20 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 5 কিলোমিটার যাবে কত 1/4 ঘন্টায়, মানে 15 মিনিটস, তাহলে 15 মিনিটসটাই হচ্ছে হাউ লং দে উইল টেক টু রিচ ইট, তো দে উইল টেক 15 মিনিটস। দুটোর মোশন একই সঙ্গে কখনোই নেবে না, কোনো একটা মোশনকে থামিয়ে দাও, কি করে থামাবে, তুমি নিজে ওখানে গিয়ে বসে পড়ো, তাহলেই হয়ে গেল। এবং তার জন্য যাকে তুমি দেখছো যার মোশন, ওর জন্য একটু নেসেসারি যে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, যেমন এখানে বসে গেলেই এই অ্যালংয়ে একটা ভেলোসিটি চলে আসলো 20 কিলোমিটার পার আওয়ার, আর এই অ্যালংয়ে তো ছিলই, তো সেটা তো থাকবেই, আর এটাও আছে, বুঝতে পেরেছ? পরের প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি বলছে, একটা রিভার 30 মিটার হচ্ছে উইথ, আর রিভারের যে ভেলোসিটি মানে রিভারের যে ফ্লো ভেলোসিটি সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তো এটাই হচ্ছে সেটাকে ইন্ডিকেট করছে। তো 2 মিটার পার সেকেন্ড হচ্ছে রিভারের ফ্লোয়ের ভেলোসিটি। আর আরেকটা বলছে রোয়িং ভেলোসিটি হচ্ছে, রোয়িং ভেলোসিটি কি ব্যাপার, রোয়িং ভেলোসিটি অলওয়েজ মনে রাখবে ওটা রিভারের রেসপেক্টে, মানে রিভারের যে ফ্লো সেখানে তুমি বসে আছো, মানে অবজারভার বসে আছে রিভারের ফ্লোতে, দ্যাট মিনস অবজারভার ভেলোসিটি এদিকে হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড, ও দেখতে পাচ্ছে বোটের যে ভেলোসিটি সেটাই হচ্ছে রোয়িং ভেলোসিটি, তাহলে রোয়িং ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এবং এটা রিভার 37 ডিগ্রি অ্যাঙ্গেল করছে উইথ দ্য রিভার কারেন্ট, মানে এই অ্যাঙ্গেলটা হলো 37 ডিগ্রি। এখন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, সেটা মনে রাখবে যে সাইন 37 ডিগ্রিজ এর ভ্যালু হয় 3/5, আর কস 37 ডিগ্রিজ এর ভ্যালু হয় 4/5, এটা মনে রাখবে, ঠিক আছে? যদিও ক্যালকুলেটর অ্যালাউড থাকে, অ্যালাউড মানে কি কম্পিউটারে যেটা এখানে পরীক্ষা দেবে সেখানেই তুমি পেয়ে যাবে ক্যালকুলেটর, স্টিল কিন্তু এটা মনে রাখলে অনেক তাড়াতাড়ি হয়। তার এই হলো ব্যাপার। এবার ও বলছে, প্রশ্নটা হচ্ছে যে
বোটের কে ক্রস করতে কত সময় লাগবে, আর ড্রিফটটা কত, ড্রিফট অফ দ্য বোটম্যান কত। এর মানেটা কি, যে যখন ও এখানে পৌঁছলো, ঠিক তো এখানে পৌঁছবে না, ও কোথাও পৌঁছবে। তো ধরা যাক এখান থেকে শুরু হয়েছে, তাই উল্টো দিকে যদি এখানে চলে যাও, তাহলে এখানে ও না পৌঁছে যেখানে পৌঁছলো, ধরা যাক এতটা যদি এখানে পৌঁছয়, তাহলে এটাকে বলা হয় ড্রিফট। তাহলে ড্রিফটটা কত, ঠিক আছে। এখান থেকেও ভাবতে পারো যে যদি ধরা যাক যেখানে পৌঁছলো এখানে, তার উল্টো দিকে এখানে চলে এসো, তাহলে এখান থেকে এতটা কত। এই দুটো জিনিস জানতে চাইছে। এখন দেখো যে এটাকে এভাবেও করা যায়, যে তুমি মনে রাখবে, তাহলে প্রথমে কথা বলে রাখছি যে এই রোয়িং ভেলোসিটি কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে না, রিভার কারেন্টের রেসপেক্টে। আর রিভারের যে ভেলোসিটি বা রিভার কারেন্টের যে ভেলোসিটি, এটা কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে, মানে তুমি রিভারের বাইরে বসে দেখছো, ঠিক আছে। তাহলে গ্রাউন্ডে তুমি আলাদা করে করে তৈরি করতে পারো, কিন্তু সব থেকে ভালো যে উপায়টা হলো এর এই অ্যালঙ্গে কম্পোনেন্ট কত, এর এই অ্যালঙ্গে, এর কম্পোনেন্ট এই অ্যালঙ্গে হচ্ছে 5 cos 37 ডিগ্রি। এর মানে হলো 5 ইন্টু 4/5, মানে হলো 4। দ্যাট মিনস এর রোয়িং ভেলোসিটির এই অ্যালঙ্গে কম্পোনেন্ট হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক। আর এই অ্যালঙ্গে কত হবে, 5 sin 35। আর এই অ্যালঙ্গে কত, এই অ্যালঙ্গে ভেলোসিটির কম্পোনেন্ট হয়ে যাবে 5 sin 37 ডিগ্রিজ, মানে হলো 5 ইন্টু 3/5, মানে 3। তাহলে 3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু কে দেখছে না, রিভার দেখছে। মানে রিভার কারেন্টের রেসপেক্টে বোটম্যানের এই অ্যালঙ্গে ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এই অ্যালঙ্গে ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবার তুমি গ্রাউন্ডে চলে এসো। তাহলে এই অ্যালঙ্গে যেহেতু রিভার কারেন্টের কোনো কম্পোনেন্টই নেই, তার বাইরের থেকেও তুমি যদি দেখো, তো বাইরের থেকে তুমি এটাই দেখবে যে বোটম্যানের ভেলোসিটি এই অ্যালঙ্গে হচ্ছে কত, 3 মিটার পার সেকেন্ড এই অ্যালঙ্গে। আর এই অ্যালঙ্গে কত, 4 + 2 6 মিটার পার সেকেন্ড, ঠিক। এটাই তুমি দেখতে পাবে। তুমি তো বোটকে দেখছো, মনে রাখবে। তাহলে ওর এখান থেকে এদিকে যেতে কত সময় লাগবে, মনে রাখবে 3 মিটার যেতে 1 সেকেন্ড লাগে, তো 30 মিটার যেতে কত সময় লাগবে বলো, 10 সেকেন্ড লাগবে, তাই না। 3 মিটার যেতে যা হয়, মানে সোজা কথা কি হয় বলো, এইটা মানে এইটা বা এটা, দ্যাট মিনস 10 সেকেন্ড সময় লাগবে। তা 10 সেকেন্ডেও ক্রস করবে, এবং 10 সেকেন্ডে তাহলে কত গেছে, তো এই অ্যালঙ্গে বোটের ভেলোসিটি গ্রাউন্ডের রেসপেক্টে ছিল 4 + 2 6, তাহলে 6 মিটার যায় 1 সেকেন্ডে, তাই তো। তাহলে এদিকে চলে গেল ও 60 মিটার, এদিকে চলে গেছে ও 60 মিটার। তার ড্রিফটটা হলো 60 মিটার, বুঝতে পেরেছো।